হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই গল্প নিয়তির নীরব কান্না পর্ব নাম্বার 2, যেখানে এই গল্প শেষ করেছিলাম আজকের এই গল্প সেখান থেকেই শুরু। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমি এখন তাহলে চলে যাচ্ছি, আমাকে ছাড়া তুমি তাহলে ভালো থেকো তারিফ। আজকের পর থেকে কখনো ভুল করেও যেন তোমার সাথে আমার দেখা না হয়। কথাগুলো বলে দীর্ঘ শ্বাস ছাড়ে রেহানা। তারিফ রেহানার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। রেহানা শেষ বিদায়ের সময় বাড়িটার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। তারিফের দিকে তাকিয়ে একবার মলিন হাসে, তারপরে পা বাড়ায় নিজের অজানা গন্তব্যের দিকে। লামিয়া বেগম এতক্ষণ রেহানা এবং তার ছেলে তারিফের কথা শুনছিলেন। ভেবেছিল যে হয়তো তারিফ রেহানাকে কখনোই যেতে দিবে না, কিন্তু তার ছেলের কথা শুনে সে তো মনে মনে খুবই খুশি হয়েছে। কিছুক্ষণ পর যখন তারিফ এবং রেহানার কথাবার্তার আওয়াজ না পেয়ে লামিয়া বেগম দরজার দিকে পা বাড়ান, ঠিক তখনই হুট করে তার চোখ পড়ে যায় রান্নাঘরের দিকে। ডিভোর্স পেপার এখনো নিচেই পড়ে রয়েছে। এটা দেখে লামিয়া বেগমের চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তারপর কিছু একটা মনে হতেই ডিভোর্স পেপার নিয়ে ছুটে গেল তার ছেলে তারিফের কাছে। তাড়াহুড়ো করে তার ছেলে তারিফের কাছে গিয়ে বলল যে রেহানা কি চলে গিয়েছে। লামিয়া বেগমের এমন কথায় তারিফ তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তুমি কি দেখতে পাচ্ছ না যে চলে গিয়েছে কি যায়নি? জিজ্ঞাসা করছে কেন তুমি? তারপর লামিয়া বেগম চিৎকার দিয়ে বলল, বন্দির বাচ্চা, ও চলে গিয়েছে, ওকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে রাখিসনি কেন? কাল সকালে যদিও পুলিশ নিয়ে আসে আমাদের বাড়িতে, তাহলে কাল সকালে কি হবে? তারপরে তারিফ বিরক্ত হয়ে বলল, সুফিয়া খালাকে দিয়ে ওদের বাড়িতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিও। আর তুমি পুলিশের কথা বলছো? রেহানা পুলিশ নিয়ে কখনোই আসবে না মা, আর তাছাড়া রেহানা এমন মেয়েও না। আর এসব কথা শুনে লামিয়া বেগমের চোখ মুখ বিরক্তর ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। তারিফের এমন কথা শুনে লামিয়া বেগম দাঁতে দাঁত চেপে বলল, যখন পুলিশ নিয়ে হাজির হবে তখন বুঝবি ও কেমন মেয়ে, আর তখন কিন্তু কোনো কিছুর দায়ভার আমি নিতে পারবো না। কথাটা পরিষ্কার করে বলেই দিলাম, তোকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। তুই আমার একমাত্র অপদার্থ ছেলে, তোর দ্বারাই কোনো কাজই ঠিক মতো করানো যায় না। তারপরে তারিফ অবিশ্বাস্যর চোখে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা তুমি কি সত্যি আমার মা? এটা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। লামিয়া বেগম চিৎকার করে উঠে বলল যে, রেহানা কাল কি করতে চলেছে তুই সেটা নিয়ে না ভেবে তুই আমাকে উল্টোপাল্টা প্রশ্ন করছিস। এত বড় আসপর্দা তোর হয় কি করে? হ্যাঁ? তারিফ ধীর গলায় বলল, একজন মা যদি এমন অবিশ্বাস্যকর কথা বলতে পারে, তাহলে একজন সন্তান তো এমন প্রশ্নই করবে। এটা অস্বাভাবিক নয় কি? ভুল করে কি আমি সঠিক প্রশ্ন করে ফেললাম মা? তারপরে লামিয়া বেগম জোর কণ্ঠে বলল, আমি তোর মা হই তারিফ, ভুলে যাস না ছোটবেলায় থেকে তোকে নিয়ে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আর তুই কোন আক্কেলে আমার সাথে এমন ভাবে কথা বলিস? তারপরে তারিফ গভীর গলায় বলল, এত চেঁচামেচি করো না মা, ভালো লাগছে না, আজকের বিরক্ত লাগছে, একটু শান্তিতে থাকতে দাও প্লিজ মা। যত অশান্তি তোমার ওই রেহানাকে নিয়ে। তুমি তো ওকে বিদায় করতে চেয়েছিলে, অথচ বাড়ি থেকে চলে গিয়েছে, ডিভোর্স পেপারও সাইন করে দিবে, চিন্তা করো না তুমি। কথাগুলো বলে হনন করে উপরে চলে গেল তারিফ। তারপরে লামিয়া বেগম চিন্তিত হয়ে মাথা ধরে বসে পড়েছে ভয়। আজ বিকাল থেকে এই অবধি এতক্ষণ যা কিছু হয়েছিল সবকিছুই নীরব হয়ে দেখেছিল সুফিয়া খালা, তাই নীরবে দেখা ছাড়ার কিছুই উপায় ছিল না তার। সুফিয়া খালা আজ যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে লামিয়া বেগমের নতুন রূপ দেখে। ঘড়ির কাঁটায় যখন রাত প্রায় 11টা বাজে, তখন রেহানা রোবটের মতো হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তার এক পাশ দিয়ে। কোথায় যাবে, কি করবে সেটাই ভেবে পাচ্ছে না রেহানা। এই স্বার্থপর দুনিয়ায় তার এখন যাওয়ার মতো কোনোই জায়গা নেই। পরিবারের সবাইকে তো রেহানা পর করে রেখে এসেছে, এখন কোন মুখ দিয়ে তাদের কাছে গিয়ে দাঁড়াবে? এসব ভাবতে ভাবতে রেহানা রাস্তার এক পাশে গিয়ে বসে। তারপরে রেহানা ধরা গলায় বলে, ওরা আমার সাথে এমনটা কিভাবে করতে পারলো? একবারের জন্য হলেও কি ওদের বুক একবারও কেঁপে উঠলো না? আর এই দিনটা কি দেখার জন্য আমি ওর হাত ধরেছিলাম? আর তাছাড়া এই দিনটা দেখার আগেই কেন আমার মরণ হলো না? আজ রাস্তা দিয়ে হাঁটার সময় তুমি আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে পারো না আল্লাহ? রেহানা অসহায়ভাবে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে এসব কথা বলতে লাগলো। ওই আসমান, ওই চাঁদ, ওই তারা, ওই বাতাস, আজ সব কিছুই যেন আমাকে তার ছিল্লর ছুটে ডেকে বলল, কিরে রেহানা, নিজের আপনজনদের ছেড়ে কার হাত ধরে এসেছিলে? যাকে এতটা বিশ্বাস করেছিলিস, সে আজ তোকে ঠকালো এইভাবে, আর এই দিনটা দেখার জন্য এসেছিস বুঝি তুই? কথাগুলো বলে ফুঁপিয়ে কেঁদে উঠলো রেহানা। এই ব্যস্ত শহরটাকে রেহানার কাছে আজ যেন শুনশান নীরবতা মনে হচ্ছে, কারণ এত এত মানুষের ভিড়েও নিজেকে খুব অসহায় বলে মনে হচ্ছে। কিছুক্ষণ পর উঠে দাঁড়ায় রেহানা, ক্লান্ত শরীর ধীর গতিতে পা বাড়ায় নিজের আপন ঠিকানায়। এই শীতের রাতে খালি পায়ে পড়ে যাওয়া ক্ষত নিয়ে হেঁটে যেতে খুবই কষ্ট হচ্ছিল রেহানা। এতক্ষণ কোনো শীত টের না পেলেও এখন বেশ শীত লেগেছে তার। গায়ে একটা চাদর মাত্র। রেহানা চাদরটা গায়ে ভালো করে পেঁচিয়ে নিয়ে শীতে জবুতবু হয়ে হাঁটে। প্রায় 2.5 ঘন্টা পর অনেক কষ্টে ক্লান্ত শরীরটাকে নিয়ে টেনে টেনে কাঙ্ক্ষিত বাড়িটার সামনে চলে আসে। অনেকদিন পর নিজের একমাত্র বড় ভাইকে পেয়ে খুশিতে আত্মহারা শানিত। জামশেদ তার বোনের বাড়িতে এসে খুশ গল্পে মেতে উঠেছে। জামশেদ মূলত তার এক
একমাত্র পুত্রবধূ প্রশংসা করছিলেন বোনের কাছে। শানুত ভাইয়ের মুখে রেহানার এত এত প্রশংসা শুনে নিচে বলল, বা দারুণ ভাইজান, রেহানা তো দেখছি নিজের শ্বশুরের মন জয় করে নিয়েছে। বোনের মুখে এমন কথা শুনে জামশেদ তো খুশিতে আত্মহারা। শানুত খাবার টেবিলের দিকে যেতে যেতে বলল, তারিন এসে ঘুমিয়ে পড়েছে, মেয়েটাকে নাস্তা খেতে দিলাম কিন্তু তাও তো খেলো না। তারপর জামশেদ বলল, জানিস তো তারিন ছোটবেলা থেকে জার্নি করতে পারে না। শানুত টেবিলে খাবার বেড়ে বলল, অনেক রাত হয়ে গিয়েছে ভাইজান, আপনি খেতে আসেন, আমি গিয়ে তারিনকে ডেকে দিচ্ছি। জামশেদ বোনের উদ্দেশ্যে বলল, ভুলে ওকে ডাকতে যাস না শানু, তোর ভাতিজি ভুলে যাবে যে ওর ফুপুর বাড়িতে বেড়াতে এসেছে। ওকে ডাকতে গেলে চেঁচিয়ে তোর কান ঝালাপালা করে দিবে, দেখা যাবে যে নাতি নাতনির কথা শোনার আগেই তোর কানটা গিয়েছে। এই কথাটি বলে জামশেদ হো হো করে হেসে উঠল। ভাইয়ের কথায় শানুত হেসে বলল, তাই নাকি ভাইজান? তারিন তো ছোটবেলায় থেকে শান্ত স্বভাবের মেয়ে, ও আবার কবে রাগী হয়ে গেল? তারপরে জামশেদ বলল, আমার মেয়ে ছোটবেলায় থেকে শান্ত স্বভাবেরই আছে, শুধুমাত্র তাকে ঘুম থেকে ওঠানো যাবে না। এই একটা ব্যাপারেই আমার মেয়ে রেগে বোম হয়ে যায়। তার কথা হলো যে ভূমিকম্প হলেও আমাকে ঘুম থেকে জাগানো যাবে না, কারণ ঘুমের থেকেও বড় এই দুনিয়ায় আর কিছুই নেই। জানিস তো শানুত, মাঝে মাঝে আমার মেয়েটা বড্ড ছেলে মানুষই করে। শানুত এসে বলল, একমাত্র মেয়ে, ছেলে মানুষই তো একটু সহ্য করতেই হবে ভাইজান। তারপর রাতের খাবার শেষ করে জামশেদ রুমে চলে যায়। তারপরে পকেট থেকে ফোনটি বের করে হাতে নেয় সময়টি দেখার জন্য, কিন্তু স্ক্রিনে এতগুলো মিস কল দেখে জামশেদের ভ্রু কুঁচকে যায়। তারপর ডায়াল কলে গিয়ে দেখে যে সুফিয়া অনেকবার ফোন করেছে। সুফিয়ার এতগুলো ফোন কল দেখে জামশেদের কুচকানো ভুঁড়ি আরো কুচকে যায়। এসব দেখার পর চিন্তিত হয়ে ফোন করে নেবার লামিয়া বেগমের কাছে। 4 থেকে 5 বার ফোন দেওয়ার পরেও যখন লামিয়া বেগম কল ধরেনি, তারপরে তিনি তারিফের কাছে ফোন দেয়, কিন্তু তারিফও ফোনটি ধরেনি। আর ওদিকে রেহানারও ফোন সুইচ অফ বলছে। তারপরে কেউ ফোন রিসিভ করছে না দেখে জামশেদ বিরক্ত হয়ে খাটের উপরে বসে বলল, কেউ ফোন রিসিভ করছে না কেন? সবাই কি মরার ঘুম ঘুমাচ্ছে নাকি? মিনিট 5 পরে ফোন দেয় সুফিয়ার কাছে। দুইবার রিং হওয়ার পরে সুফিয়া ফোন রিসিভ করে। তারপরে জামশেদ কিছু বলার আগেই সুফিয়া কেঁদে কেঁদে বলল, সর্বনাশ হয়ে গিয়েছে বড় সাহেব। তারপরে জামশেদ চিন্তিত হয়ে বলল, কি হয়েছে সুফিয়া, তুই কাঁদছিস কেন? তোর স্বামী মাতিনের কি কিছু হয়েছে নাকি? সুফিয়া ধরা গলায় বলল, বড় ম্যাডাম আর ছোট সাহেব রেহানাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপরে জামশেদ কিছু সময়ের জন্য যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তারপর আশ্চর্য হয়ে বলল, যে কি হয়েছে, রেহানাকে কেন বের করে দিয়েছে? কোন অপরাধে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে? আমি তো এসব কিছুই বুঝতে পারিনি। তারপর সুফিয়া উত্তর দিল যে, আমি এই সময় এখন কিছুই বলতে পারবো না বড় সাহেব। তারপরে জামশেদ ভাবুক অবাক হয়ে বলল, আমি এতদিন যেটার ভয় পেয়ে এসেছি সেটাই আজ তুমি করে ফেললে লামিয়া বেগম। তারপর সুফিয়া মৃদু স্বরে বলল, বড় সাহেব আপনি শুনতে পাচ্ছেন? জামশেদের হুঁশ আসতে রেগে গজগজ করতে করতে বলল, কার কয়টা পাখনা গজিয়েছে আমিও দেখতে চাই, ওরা কতদিন ওই পাখনা মেলে উঠতে পারে। ওই যে কথায় আছে না যে পিপিলিকা পাখা গজায় মরিবার তরে, এই কথাটা বলেই ফোনটি কেটে দিল জামশেদ। তারপরে দৌড়ে গেল বোনের রুমের সামনে, হাঁপাতে হাঁপাতে বলল, শানুত তাড়াতাড়ি দরজা খোল, অনেক বড় সর্বনাশ হয়ে গিয়েছে। শানুত সবকিছু গুছিয়ে সবে মাত্র রুমে আসলো। ভাইয়ের এমন অস্থিরতায় কণ্ঠের কথা শুনে হতভম্ব হয়ে দরজা খুলে দাঁড়ালো ভাইয়ের সামনে। কম্পিত গলায় বলল, যে কি হয়েছে ভাইজান আপনার? তারপর জামশেদ বলল, তোর ভাই তারিফ ওরা নাকি রেহানাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা এমন অনর্থটা কেন করলো শানুত? এসব শুনে শানুত এই মুহূর্তে কি বলবে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। শানুত ছুটে গিয়ে রান্নাঘরের দিকে 1 গ্লাস পানি এনে ভাইয়ের হাতে দিয়ে বলল, আগে আপনি পানি খেয়ে শান্ত হন, এত চিন্তা করার মতো কিছুই হয়নি ভাইজান। এত রাতে এই কথাটা আপনাকে কে শোনালো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তারপরে জামশেদ বলল যে এই কথাটি সুফিয়া আমাকে শুনিয়েছে। তারপর শানুত বলল যে সুফিয়া কি বলতে গিয়ে কি বলে ফেলে সে তো নিজেও জানে না। আগে ভাবির সাথে এবং তারিফের সাথে কথা বলেন, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তারপরে জামশেদ বলল যে ওদের কাছে আমি ফোন দিয়েছি কিন্তু ওরা তো ফোনটি ধরেনি, আমার এখনই যেতে হবে। তারিন না হয় এখানেই থাক, ওকে কিছুই জানানোর দরকার নেই। তারপর শানুত বলল যে এখন তো রাত 1টা বাজে, এত রাতে কোথাও যেতে হবে না ভাইজান, আমরা না হয় সবাই কাল সকালে যাব, এখন গিয়ে আপনি শুয়ে পড়ুন। জামশেদ কোনো কথা না বলে ধীর পায়ে হেঁটে যায় রুমের দিকে। রুমে গিয়ে চেয়ারের উপরে বসে অপেক্ষা করতে থাকে সকালের জন্য, যে কখন সকালটা হবে আর কখন রেহানাকে দেখতে যাবে। রেহানা এত রাত হয়ে গিয়েছে সেই কারণে আর কাউকে ডাকিনি। ধীর পায়ে গিয়ে হেঁটে দরজার কাছে গিয়ে হেলান দিয়ে বসে পড়ে আর ওইভাবে দরজার পাশেই ওখানেই ঘুমিয়ে পড়ে।
কাক টাকা ভরে ঘুম থেকে উঠে নিজের পছন্দের বাগানের দিকে যায়। অনেকদিন পর নিজের পরিচিত ফুলের গন্ধে আবেশে চোখ বন্ধ করে ফেলে রেহানা। কয়েক কদম এগিয়ে যাওয়ার পর বাঁধানো একটি কবরস্থান থেকে থামকে দাঁড়িয়ে যায় রেহানা। এটা দেখে রেহানার বুক ধড়ফড় করে ওঠে। ততক্ষণিকভাবে ছুটে যায় কবরস্থানটির দিকে। টাইলসের উপর কালো কালির অক্ষরগুলো জ্বলজ্বল করছে। মৃত ব্যক্তির নাম দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় রেহানা। এরপরে যা যা ঘটেছিল সেটি শুনলে তো আপনিও পুরোই অবাক হয়ে যাবেন। তাই এই গল্পের নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে পার্ট 3 লিখতে হবে। তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।